আমার বাচ্চাটা খুব জ্বালা যন্ত্রণা খুব বেজাল করে আমার সাথে। মাঝে মাঝে মনে করে রক্ত বের হয়, খুব কষ্ট ঠেকে মনে হয় জাল্লা তুমি আমার কি দিলা, আমি গরিব জানালে আমার পরীক্ষার ভিতরে ফালাইছে মনে হয়। বাচ্চাটা একটু সুস্থ করতে পারতাম ভাই, তাহলে আমি অনেক খুশি হতাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জনতার গ্যারেজ পেজ থেকে আমি মীর মাসুদ রানা আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এর আগে প্রত্যেকটা ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন আমি আমার প্রিয় বাইকটি নিয়ে হাঁকিয়ে কোথাও না কোথাও যাই কোনো না কোনো মানুষের পাশে সাহায্য করবার উদ্দেশ্যে। কিন্তু এই ভিডিওটা কিছুটা ব্যতিক্রম, কারণ এই ভিডিওটি আমি শুরু করেছি মার্কেটিং দিয়ে, অর্থাৎ ঈদের মার্কেটিং। কার জন্য করা হচ্ছে, কেন করা হচ্ছে, তার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আমি কার কার জন্য কেনাকাটা করছি, কি কি কেনাকাটা করছি এবং এই কেনাকাটা করে আমি কোথায় যাব। আমি অসংখ্য ধন্যবাদ জানাই কাঁঠালবাড়ি ফ্যাশন দুইটা দোকান, দোকান নাম্বার 1, দোকান নাম্বার 2 আমাদের শিবচরে অবস্থিত চমৎকার দুইটি কাপড়ের দোকান, যেখানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন জেন্টস কালেকশন এবং বেবি কালেকশন, অনেক রকম সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন আমাদের কাঁঠালবাড়ি ফ্যাশনে। যাই হোক, আমার কেনাকাটার পর্ব শেষ। এবার আমি রওনা করব আমার সেই গন্তব্যস্থলে যেখানে আমার যাওয়ার কথা, যাদের জন্য আমার এই ঈদের শপিং। তো বন্ধুরা, দেরি কিসের, রওনা করে দিলাম আবারও আমার সেই প্রিয় বাইকটি নিয়ে পাঁচচরের উদ্দেশ্যে। পাঁচচর বলতে আমাদের শিবচর থেকে পাঁচচরের দিকে। পাঁচচর পার হয়ে আমরা কাওড়াকান্দি ঘাটের দিকে যাব একটা প্রজেক্টে, যে প্রজেক্টের নাম হচ্ছে বাকরকান্দি প্রজেক্ট। আমাদের শিবচর থেকে মোটামুটি আধা ঘন্টা সময় লেগে যায় বাকরকান্দি প্রজেক্টে যেতে। এই বাকরকান্দি প্রজেক্টেই আমাদের রোজিনা নামক এক আপার বসবাস, যে কিনা তার স্বামী সন্তানদের নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন। রোজিনা আপার সাথে আমার পরিচয় হয় আমার অফিসের নিচে। সে তার অসুস্থ এক মেয়েকে নিয়ে সাহায্য চাইছিল, যার নাম হালিমা। হালিমার একটি বিশেষ ব্যাধি হয়েছে, যে ব্যাধির কারণেই রোজিনা আপার সকলের কাছে সাহায্য চাওয়া। যাই হোক, কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম সেই প্রজেক্টের ভিতরে। আর খুব একটা বেশি দূর নয় রোজিনা আপার বাসা, কারণ আমি এর আগেও একবার এই বাসায় এসেছিলাম রোজিনা আপার সেই বাচ্চাটাকে দেখতে, যার কারণে তাদের এই পথটি আমার খুব ভালো করেই চেনা। খুবই ভালো লাগলো একটি বিষয় দেখতে পেরে, রোজিনা আপা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার গেটে দাঁড়িয়ে আছে। রোজিনা আপার কোলে আপনারা যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তার নামই হলো হালিমা, যার উদ্দেশ্যেই আমার এই বাড়িতে আসা। তারপর যেটি করলাম, আমি তার বাড়ির ভেতর প্রবেশ করলাম। রোজিনা আপা এবং তার স্বামী আমাকে খুব সমাদরের সাথে বসতে দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? ভালো। বাবুর কি অবস্থা? বাবুর অবস্থা তো ভাই সমস্যাই। আপনার আমি গরিব মানুষ, এদিকে সেদিকে যাই, খাই। মনে করেন যে একটু অপারেশন করতে 1 থেকে 1.5 লক্ষ টাকা চাইতে আছে, মানে আমার পক্ষে সম্ভব না। অপারেশন করতে 1 থেকে 1.5 লক্ষ টাকা যাচ্ছে? জি, এই যে। ওর সমস্যাটা কি? ওর সমস্যা, ওর পেশাবের রাস্তা নাই, একটা মাংসের মাধ্যমে পেশাব জ্বরে। মানে পেশাবের রাস্তা নাই, একটা মাংসের মাধ্যমে পেশাব জ্বরে। পেশাব জ্বরে? জি। এটা কি একবার জন্মগত ভাবে না? হ্যাঁ, জন্মগত ভাবে। ওর মানে দিন দিন বড় হইতেছে তো সমস্যা করতেছে, মাংসটার মাধ্যমে পেশাবটা বাড়িতে খুব কষ্ট হইতেছে। বুঝতে পারছি। তাহলে এই যে ডাক্তারের দেখানো হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পিজিতে দেখাইছি। ইজিতে দেখানো হয়েছে, পর ডাক্তাররা বলছে যে 1 থেকে 1.5 লক্ষ টাকা হইলে হ্যাঁ, তোমার এটা ঠিক হবে। মানে এটা ঠিক হয়ে যাবে। জি। কি যন্ত্রণা করতেছে না? কেমন করে কেন? হ্যাঁ, এই মাঝে মাঝে এরকম যন্ত্রণা করে। আমি কি করবো, আমি গরিব মানুষ, বুঝেন না ভাই। আমার ছেলে মেয়ে, ওর নিয়ে 3 মেয়ে, হয়তো ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না। তারপরও আমি মেয়ে বলতে আছি, কি করা ও যায়? ছেলে না মেয়ে সেটা বোঝা যাচ্ছে না? না। মানে আপাতত দৃষ্টিতে মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে 3 মেয়ে আর 1 ছেলে। ছেলে 6 বছর। ছেলের বয়স 6 বছর, মেয়ের বয়স? আর এই মেয়ের বয়স 3 বছর। 3 বছর। আর আরেক মেয়ের বয়স 10 বছর। 10 বছর। আর বড় একটা মেয়ে আর আছে? বড় মেয়ে 17 বছর। মানুষই মনে করেন বিয়ে শাদী দিয়ে দিছে। মানুষই বিয়ে শাদী দিয়ে দিছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নোয়াখালী। নোয়াখালী? তো নোয়াখালী থেকে এখানে আসছেন? এখানে আমার বড় বোনের জামাই আছে মাদ্দসর। মাদবরচরে বড় বোন জামাই আছে? হ্যাঁ, খারাকান্দি বাড়ি। ওই বোন জামাই আমার বিয়ে শাদী দিছে। আমার বাপও নাই, ভাইও নাই, আমাদের কোনো ভাই বেড়াদের কেউ নাই। ওই বোন জামাই মনে করেন বিয়ে শাদী দিছে। বুঝতে পারছি। হ্যাঁ, তার কারণে বোন জামাইয়ের এলাকায় আমরা থাকি, খাই। এটা বোন জামাইয়ের এলাকা? তার মানে আপনার হাজবেন্ডের এলাকাটা না? না না, আপনার স্বামীর বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? দুইজনই 2 জায়গার লোক? হ্যাঁ, বলছিলাম ভাই, মানে ঢাকা ছিল গিয়া, তখন মনে করেন যে ওনার কাছে আমি বিয়ে দিছে, যে বাপ ভাই নাই, উনি অসহায় মনে করে বিয়ে করছে। যাই হোক, সমস্যা নাই। এখন কথা হচ্ছে, তা বড় মেয়ে বিয়ে হয়ে গেছে আপনার। জি। এখন
মেজো মেয়েটা আপনার কাছে আছে, হ্যাঁ একটা ছেলে আছে 6 বছরের, জি। আর এই বাবুটার হচ্ছে সমস্যা মূলত। হ্যাঁ, আর বাচ্চার বাপেরও কিডনিতে পানি, বাচ্চার কিডনি একটা নাই মনে করেন। মানে বাচ্চার বাবুরও সমস্যা, হ্যাঁ, মানে বাচ্চার বাবা বাপের বাবা। বাপের, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আপনার দিনকাল চলতেছে কিভাবে? হচ্ছে যেভাবে দেখলাম যে ভিক্ষা টিকা করতেছেন, সাহায্য চাইতেছেন, হ্যাঁ হ্যাঁ এইভাবে। এভাবে চলতেছে। হ্যাঁ, সাহায্য করে মানুষ, করে হালকা কিছু। হালকা পাতলা করে। হ্যাঁ, করে ভাই, সে দিয়ে তো আর চলে না। হ্যাঁ। ওই স্বামীও টুকটাক করে। আপনার এই স্বামী কি মানে করে? ওই যে মনে করেন দান টান কাটে মাঝে মাঝে, আবার না থাকলে করে না। ও কিডনিতে সমস্যা যখন হয় তখন শুয়ে থাকে, তখন তো আমার চলার মতন খুব কষ্ট হয়ে যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আই আল্লাহ লাগছে একমত আল্লাহ। ভালো আছেন না? ভালো। এখন আপনার ওই যে ভাবির কাছে শুনলাম যে আপনার শারীরিক অবস্থা খুব খারাপ, কিডনিতে জি, সমস্যা। আমার কিন্তু সমস্যা। কিডনিতে সমস্যা কতদিন ধরে? এটা অনেক বছর, 2-3 বছর ধরে এই অবস্থা। 2-3 বছর ধরে যে কিডনিতে সমস্যা। জি। আপনি কাজকর্ম করতে পারেন? কাজকর্ম করতে গেলে বাড়ি কাম করন যায় না। ভারী কাজ করতে পারেন না, হালকা পাতলা কাজের উপর থাকতে হয়। জি। এখন দিনকাল কিভাবে চলতেছে? ওই যে আপাতত দেখলাম বিভিন্ন জায়গায় যে সাহায্য চায়, জি, এইভাবেই চলতে দেখছেন, এইভাবে একটু কষ্ট মষ্ট করে চলবে। এভাবে কষ্ট কষ্ট করে চলতেছেন। বাচ্চাটার তো অনেক বড় সমস্যা, এই কারণে সমস্যাটা এই বাচ্চাটা হলে আরো বেশি। বাচ্চারা নিয়ে সমস্যাটা তো বেশি, আবার আপনি অসুস্থ। জি, এখন সব মিলিয়ে তো আপনি অনেক ঝামেলার মধ্যে আছেন। ঝামেলা মানে অনেক ঝামেলা। ঝামেলা। এখন আপনার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। জি। আপনার নাম কি? আমার নাম স্বপন মোল্লা। আপনার নাম হচ্ছে স্বপন মোল্লা। আপনার ভাই বোন নাই? আমার ভাই নাই, আমার এক বোন এক ভাই। ধন্যবাদ। আপনি এক বোন এক ভাই জি। আপনারা। যাক, এখন আপনার এই বাচ্চাটার জন্য কিছু বলার আছে? বলার আছে যে আমার এই রাতে বাচ্চাটা দুটো সাহায্য মধ্যে করতো, তো আমি বাচ্চাটা চিকিৎসা করাই। বাচ্চারা যদি সাহায্য করে করতে তাহলে একটু চিকিৎসা করতে পারতেন। জি, ইনশাল্লাহ আমরা উপর মহলে আরজু রাখবো যে আরজু অনুযায়ী যদি আমাদের সমাজে অনেক বিত্তবান লোক আছেন, অনেক ধনী লোক আছেন, তারও যদি একটু মনের ভিতরে একটু আপনার বাচ্চাটা দেখে যদি একটু মায়া দেয় এই যে। জাগে, তাহলে ইনশাল্লাহ কেউ যদি আগে আসে তাহলে উপকারটা খুব সহজ হয়ে যাবে, জি, তাই না? সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমরাও সেই প্রত্যাশাই করি, আর ওই প্রত্যাশা করেই আমরা কিন্তু এখানে আসছি। ইনশাল্লাহ আপনার দেখেন চেষ্টা করে বাচ্চাটা দুটো সাহায্য মধ্যে করে, তো আমি বাচ্চাটা চিকিৎসা করাই। বললি ভাই, আমি তো খুব অসহায় পড়ে গেছি, ওখানে আমার যদি কেউ একটু সাহায্য সুবিধা করো। তোর তো বড় আছে না এরকম লোক, যে টাকা পয়সার অভাব নাই, এরকম যদি কেউ আমার একটু সহযোগিতা করতো তাহলে আমার অনেক কি ভালো হইতো। আমি তাগর লেগে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ পাক তাগর তুমি সুস্থ রাখো, আমার বাচ্চারা যে সুস্থ করতো তাগর তুমি সুস্থ করো, সুস্থ রাখো তাগো। আমার বাচ্চারা খুব জ্বালা যন্ত্রণা, খুব বেজাল করে আমার সাথে। যাক, মাঝে মাঝে মনে করে রক্ত বের হয়। শিবিরের মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ, শুনতে মনে করেন আমার খুব বিরক্ত লাগে, খুব কষ্ট ঠেকে মনে হয় যে আল্লাহ তুমি আমার কি দিলা, আমি গরিব, দিন আনি দিন খাই, আমার তো এটা দেওয়া ঠিক হয় না। তারপরে আল্লাহর প্রতি আমি খুশি আছি, কেন আল্লাহ আমার পরীক্ষার ভিতরে ফালাইছে মনে হয়। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো যে আপনি এত বড় সংকটের মধ্যে পড়েও আমি আল্লাহর কাছে অনেক খুশি আছি, আপনি আল্লাহর কাছে তারপরে খুশি আছি যে আল্লাহ আমাকে আমার যেভাবে নিতেছে ওইভাবে নিলেও আমি খুশি, কিন্তু আমার বাচ্চাটা একটু সুস্থ করতে পারতাম ভাই, তাহলে আমি অনেক খুশি হইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করবেন, এই যে মন খারাপ করেন। সামিয়া আক্তার, পড়াশোনা করো? না, পড়াশোনা করো না কেন? মসজিদে যেতে পড়ি। ও মাদ্রাসায় পড়ো, তাই না? মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়াটাও ভালো। যাই হোক, তোমাদের পরিবারের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেল। এখন থেকে আমি তোমার মামা, ঠিক আছে? আমি আসবো ইনশাল্লাহ, তোমাদের সাথে সময় কাটাবো আর তোমাদের সাথে খেলবো। আইসা সামিয়া রোজিনা আপার মেজো মেয়ে। বাবা, তোমার নাম কি? তোমার নাম ইয়াসিন। তুমি পড়াশোনা করো? না, পড়াশোনা করো না, তাই না? যাক, এত সুন্দর একটা বাচ্চা, লেখাপড়া করো না কেন? পড়াশোনা করবা, ঠিক আছে? আমি দেখি, আমি তোমার পড়াশোনার একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঈদ যাক। ইয়াসিন রোজিনাপার একমাত্র ছেলে। যাই হোক, তারপর আমার যেই উদ্দেশ্যে আসলে এখানে আসা, অর্থাৎ তাদেরকে আমার ঈদের যে শপিং তাদের জন্য করা হয়েছে তা দেবার পালা। তারপর আমি একে একে ঈদের উপহার তুলে দিলাম ইয়াসিনের হাতে, সামিয়ার হাতে, ইয়াসিনের বাবার হাতে, আমাদের সেই অসুস্থ ছোট্ট হালিমার হাতে, এবং সর্বশেষে আমাদের রোজিনা আপার হাতে। আমার যতটুকু সামর্থ্যে আসছে আমি ততটুকুই চেষ্টা করছি, যেহেতু ঈদের সময় আপাতত ঈদ উদযাপন করার জন্য কিছু
উপহার আমার পক্ষ থেকে আপনাদের জন্য। আর ইনশাল্লাহ ঈদ শেষ হলে আমি চেষ্টা করব যে আমার পক্ষ থেকে এই বাবুটার চিকিৎসা যাতে করানো সম্ভব হয়, উপর মহল হোক আর আমার উদ্যোগে হোক, যে কোনো একটা উপায়ে এই বাচ্চাটার চিকিৎসা ইনশাল্লাহ হবে। আমরা সেই প্রত্যাশায় কাজ করে যাচ্ছি। আর আশা করব এই বাংলাদেশের যত ধনী মানুষ আছে, যত বৃত্তশালী লোকজন আছেন, ইভেন কি যারা প্রবাসে থাকেন, যারা বিদেশে আমাদের ভাইয়েরা থাকেন, তাদের অনেকে অনেক টাকা ভালো ইনকাম করেন, তো তারাও যদি একটু এগিয়ে আসেন, আমার মনে হয় এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করা খুব সহজ, খুবই ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো আমি জনতার গ্যারেজ পেজ থেকে মীর মাসুদ রানা বলছিলাম। আজকে এই আমাদের পাঁচচর একটি প্রজেক্টে আমি আসছি। এই প্রজেক্টে আমাদের এই রোজিনা আপার বসবাস। তার স্বামী সন্তান নিয়ে উনি থাকেন। ছোট মেয়েটা খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা পয়সা দরকার, 1 থেকে 1.5 লক্ষ টাকা ডাক্তার বলে দিচ্ছেন। সো আপনারা যদি একটু এগিয়ে আসেন ভাই, আমার মনে হয় যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের দিন, ঈদ চলে আসছে, সবাই ঈদ সুন্দর মতো উদযাপন করবেন সবাইকে নিয়ে। আসসালামু আলাইকুম। যাই হোক, এখন আমার যাওয়ার সময় চলে আসছে। যদিও যেতে ইচ্ছা করে না, তারপরও যেতে হয়। দূর থেকে দেখলে পরিবারটিকে কতটা ভালো মনে হয়, কতটা সচ্ছল মনে হয়, কিন্তু কাছে না গেলে কখনোই আপনারা বুঝতে পারবেন না তারা কতটা অসহায়, তারা কতটা সমস্যার মধ্যে আছে। চলে যাচ্ছি কিন্তু একটা কষ্ট বুকে নিয়ে। সেই কষ্টটা হচ্ছে সেই ছোট্ট হালিমা। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই এবং প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন আল্লাহ তাআলা হালিমাকে সুস্থতা দান করেন। সুস্থতা আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। আমি হালিমাকে নিয়ে এর পূর্বেও একটি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে হালিমার এই রোগটি সম্পূর্ণ ভিডিও ধারণ করেছিলাম। ভিডিওটি ফেসবুক শিশু আইনের আয়তায় পড়ে যায়, যার কারণে ভিডিওটি পাবলিশ করা হয়নি। তো বন্ধুরা, নতুন ভিডিও পেতে আমাদের জনতার গ্যারেজ পেজটিকে লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।